কখনো কি ভেবেছেন যদি হঠাৎ করে পুরো পৃথিবী থেকে বিদ্যুৎই হারিয়ে যায়? না মোবাইল থাকবে, না ইন্টারনেট, না ফ্রিজ, না গাড়ি, এমনকি পানির কল থেকেও আর পানি আসবে না। প্রযুক্তিতে ভরা এই আধুনিক জীবনে আমরা কতটা অসহায় আর নির্ভরশীল হয়ে পড়েছি তা যদি নিজের চোখে দেখতে চান তাহলে অবশ্যই দেখতে হবে জাপানের এই অসাধারণ ও গভীর বার্তামূলক সিনেমা সার্ভাইভাল ফ্যামিলি 2016। আজকে সিনেস্কোপ বাংলাতে আমরা জানব এক অসাধারণ পরিবারের টিকে থাকার অবিশ্বাস্য এক যাত্রা, যেখানে শুধু খাবার বা পানি না, বেঁচে থাকতে হলে শিখতে হবে প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। জাপানের রাজধানী টোকিও, এক ব্যস্ত নগরী যেখানে প্রতিটি মানুষই তার দৈনন্দিন রুটিনে ব্যস্ত। সেই শহরেরই এক কোণে ওসি নামের একজন ব্যক্তি তার পরিবার নিয়ে বসবাস করে। পরিবারের সদস্য সংখ্যা মোট 4 জন: স্ত্রী মিৎসুই, ছেলে কেনজি এবং মেয়ে ইউ। কেনজি আর ইউ সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে মুখ গুজে থাকে। অন্যদিকে বাবা অফিস থেকে ফিরে টিভিতে চোখ রাখেন। মিৎসুই তখন রান্নাঘরে ব্যস্ত। পরিবারের সবারই আচরণ থেকে স্পষ্ট বোঝা যায় তারা প্রযুক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। বিনোদনের একমাত্র উপায় যেন মোবাইল, কম্পিউটার আর টেলিভিশন। নিজেদের মাঝে সময় কাটানো বা একসাথে কোথাও যাওয়ার মতো ব্যাপার তাদের জীবনে একেবারেই অনুপস্থিত। একই ছাদের নিচে থেকেও যেন সবাই একে অপরের থেকে দূরে, একাকী। পরদিন সকালে ওসির ঘুমটা একটু দেরিতে ভাঙে, কারণ আজ তার অ্যালার্ম ক্লক ঠিকমতো বাজেনি। অফিসে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ঘড়িতে কয়টা বাজে সেটাও সে দেখতে পাচ্ছে না, কারণ পুরো বাসা বিদ্যুৎহীন। আধুনিক ডিজিটাল ঘড়িগুলো তো আর বিদ্যুৎ ছাড়া চলে না। আরও আশ্চর্যের ব্যাপার হলো, বিদ্যুৎ না থাকলেও সাধারণত আইপিএস বা ব্যাকআপ চালু হয়, কিন্তু সেটাও কাজ করছে না। এদিকে ইউ ঘুম থেকে উঠে মোবাইল হাতে নেয়, কিন্তু ফোনটা পুরোপুরি চার্জ শেষ। বিদ্যুৎ না থাকায় চার্জে দেওয়া সম্ভব না। গরমে সবাই একেবারে অস্থির হয়ে পড়েছে। ওসি তখন বিদ্যুৎ অফিসে ফোন করে জানতে চায়, কিন্তু ফোনও চালু হচ্ছে না, কারণ সেগুলোও তো চার্জ বা ল্যান্ডলাইনের উপরই নির্ভর করে। এরপর ছেলেমেয়েরা স্কুলের উদ্দেশ্যে বের হয়, আর ওসি রওনা হয় তার অফিসের দিকে। কিন্তু ফ্ল্যাট থেকে বের হয়ে লিফট পর্যন্ত আসতেই দেখে অনেক মানুষ জড়ো হয়েছে, কারণ পুরো বিল্ডিংয়েই বিদ্যুৎ নেই, জেনারেটরও কাজ করছে না। বাধ্য হয়ে তারা লম্বা সিঁড়ি বেয়ে নিচে নামে। এর মধ্যে ওসির অফিসে যাওয়ার জন্য আরও দেরি হয়ে যাচ্ছে। সে তাড়াহুড়ো করে স্টেশনের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে পড়ে আরেক ঝামেলায়। বিশাল ভিড়, কিন্তু একটাও ট্রেন চলাচল করছে না। জানা যায় শহরের কোথাও কোনো ট্রেন চলছে না, কারণ বিদ্যুৎ ছাড়া আধুনিক বৈদ্যুতিক ট্রেন এক চুলও নড়ে না। তাই সব ট্রেনই বিভিন্ন স্টেশনে আটকে আছে। অফিস তো যেতেই হবে, তাই ওসি এবার বাস ধরার চিন্তা করে। কিন্তু বাস স্টপে গিয়েও দেখতে পায় একই কন্ডিশন, বাস চলছেই না, কারণ তাও তো বিদ্যুৎ নির্ভর। বাধ্য হয়ে ওসি হেঁটেই রওনা হয় অফিসের দিকে। এসবের মধ্যেও ইউ একমাত্র যে স্কুলে যাচ্ছে ঠিকভাবে, কারণ সে তার স্কুলে বাইসাইকেলেই যাতায়াত করে। তবে সেও সাইকেল থামিয়ে চারপাশে তাকিয়ে দেখে শহরটা যেন একেবারে অচেনা হয়ে গেছে। এক ধরনের অস্থিরতা কাজ করছে সবার মধ্যে। সবাই হেঁটে হেঁটে যার যার দিকে যাচ্ছে। আর এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে মজার এক ঘটনা ঘটে। লাখ লাখ টাকা দামের গাড়িগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, একটিও চলতে পারছে না, অথচ ইউয়ের সাইকেলটা একাই চলছে। সে সাইকেলটাকে লোলুপ দৃষ্টিতে দেখছে অনেক মানুষ। একদল মানুষ সাইকেলটার জন্য মোটা অঙ্কের টাকা অফারও করছে। তো যাই হোক, ইউয়ের বাবা অবশেষে হাঁটতে হাঁটতে অফিসে পৌঁছায়। তার মনে হয় হয়তো আজ শুধু তারই দেরি হয়েছে, কিন্তু অফিসের সামনে পৌঁছে দেখে যে সবাই একই সমস্যার মুখেই পড়েছে। এদিকে অফিসের দরজাটাও অটোমেটিক, কারেন্ট না থাকায় সেটা খুলছে না, ফলে কেউই ভেতরে যেতে পারছে না। বাধ্য হয়ে সবাই দরজাটা ভেঙে ফেলে আর ভেতরে যায়। কিন্তু ভেতরে ঢুকেও কোনো লাভ নেই, কারণ বিদ্যুৎ না থাকায় সব কম্পিউটার অফ। অফিসের সব কাজে যেহেতু কম্পিউটার নির্ভর, তাই কেউ কাজ শুরু করতেও পারছে না, এমনকি আইপিএস পর্যন্ত কাজ করছে না। অন্যদিকে প্রচণ্ড গরমে মিচুই বাসায় বসে কাজ করতে করতে একেবারে টায়ার্ড হয়ে পড়ে। পরে সে ময়লা ফেলতে বাইরে যায়, আর তখনই তার প্রতিবেশীদের সঙ্গে দেখা হয়। সবার মধ্যেই একটা অজানা উৎকণ্ঠা কাজ করছে, কিন্তু কেউই ঠিকভাবে বুঝে উঠতে পারছে না কেন এতক্ষণ ধরে কারেন্ট নেই। তবে একটা বিষয় সবাই বুঝে গেছে, আজ রাতটা ভয়ানক কঠিন হতে চলেছে। তাই তারা মিলে ডিসিশন নেয় অন্তত কিছু মোমবাতি কিনে নিয়ে যাওয়া উচিত। মিচুই ওদের সঙ্গে যায়, কিন্তু দোকানে গিয়ে দেখে চার্জার লাইট বা ব্যাটারি আগেই বিক্রি হয়ে গেছে, শুধু সামান্য কিছু মোমবাতিই আছে। তাই মিচুই শেষ পর্যন্ত সেই মোমবাতিগুলোই কিনে নেয়, যেন অন্তত রাতটা আলোতে কাটানো যায়। এদিকে ইউসির অফিসেও অচল অবস্থা, কেউই কোনো কাজ করতে পারছে না। বিদ্যুৎ না থাকায় কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্রই চালু হচ্ছে না, এটা তো স্বাভাবিক। ফলে সবাই বসে আছে নীরব হতাশভাবে। তবে সিচুয়েশন যেহেতু একেবারেই অজানা,
তাই এটাকে আর সাধারণ লোডশেডিং বলে মনে হয় না। বিদ্যুৎ বিভাগের দিক থেকেও কোনো ঘোষণা আসেনি। সবার মাথায় একটাই প্রশ্ন, আইপিএস আর জেনারেটরগুলো কেন চলছে না? তবু অনেকেই আশায় বুক বাঁধে, হয়তো রাতের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। অফিসের যাবতীয় কাজ যেহেতু কম্পিউটার নির্ভর, তাই অফিসের বস আজকের দিনে সবার জন্য ছুটি ঘোষণা করে। অফিস ছেড়ে বেরিয়ে ইউএসসি রাস্তায় এসে দেখে চারদিকে ফাঁকা, কোনো গাড়ি নেই। হাঁটতে হাঁটতে তো আর অত দূর যাওয়া যায় না, তাই সে ডিসিশন নেয় একটা সাইকেল কিনে ফেলবে। কিন্তু দোকানে গিয়ে দেখে সাইকেলের দাম আগের তুলনায় অনেক বেশি। যে দামে আগে 3টা সাইকেল পাওয়া যেত, এখন সে দামে মিলছে একটা। তবুও সিচুয়েশনে পড়ে ইউএসসি বাধ্য হয়ে বেশি দামে সাইকেলটা কিনে নেয়। এভাবে সময় গড়াতে গড়াতে রাত নামে, কিন্তু এখনও বিদ্যুৎ আসে না। ইউএসসির পরিবার ঘরে মোমবাতি জ্বালিয়ে দেয়। মোমবাতির আলোতেই তারা রাতের খাবার সারে। টয়লেটের ফ্লাশ কাজ করছে না, ট্যাপেও পানি নেই। এমন অবস্থায় কাল তাদের পানিও কিনে আনতে হবে, এই চিন্তা মাথায় ভর করে। সবাই যার যার রুমে বসে আছে, কিছুই করার নেই। বাইরে আকাশে তখন ঝলমল করছে পূর্ণিমার চাঁদ। সবাই একসাথে বেলকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখে আর গল্প করে। এমন মুহূর্ত তারা আগে কখনো একসাথে কাটায়নি। এভাবেই বিদ্যুৎ ছাড়া কেটে যায় আরও 2টো দিন। আজকে 3য় দিন। বিদ্যুৎ না থাকায় পুরো অ্যাপার্টমেন্টে বিশৃঙ্খলা। ওয়াশিং মেশিন বন্ধ, ক্লিনার বন্ধ। মাত্র 3 দিনের পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেন মানুষের জীবনযাপন একেবারে পাল্টে গেছে। স্কুলগুলোতেও স্বাভাবিক পড়াশোনা নেই, অনেক দূরে থাকায় স্কুলে যাওয়া বন্ধ হয়েছে। অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত বিদ্যুৎ না আসবে ততদিন অফিস অফ থাকবে। ইউএসসি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে, তাই সে তার বসকে প্রশ্ন করে, বেতন কি দেওয়া হবে? বস জানায়, অফিস এখন পুরোপুরি অচল হয়ে আছে, তাই বেতন দেওয়া সম্ভব না। এটা শুনে ইউসি চিন্তায় পড়ে যায়। সামনে আরও কত বিপদ অপেক্ষা করছে সেটা সে কল্পনাও করতে পারে না। অফিস থেকে ফেরার পথে সে দেখে তার বস পুরো পরিবার সহ কোথাও যাচ্ছে। জিজ্ঞেস করলে সে জানায়, শহরের অবস্থা খুব খারাপ, বিদ্যুৎ কবে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই, তাই তারা গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। ইউএসের মনে হয় তাদেরও এমনটা করা উচিত, গ্রামে গেলে হয়তো কিছুটা হলেও স্বস্তি মিলবে। অন্যদিকে ইউএসের স্ত্রী পানি আনতে গিয়েছিল দূরের এক পানির ট্যাঙ্কের কাছে, কিন্তু সেখানে এত মানুষ জড়ো হয়েছে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও পানি আনতে পারেনি। উপরন্তু ট্যাঙ্কের পানিও প্রায় শেষ হয়ে এসেছে। বিদ্যুৎ না থাকায় কার্ড মেশিনও কাজ করে না, ফলে ইউসি ব্যাংক থেকে নগদ টাকা তুলতে চায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে ভয়ানক ভিড়, আর মানুষ ঠেলাঠেলি করছে। লাইনে দাঁড়াতে গিয়ে সে এমনভাবে ধাক্কা খায় যে আঘাত পায়। এভাবে 7 দিন পার হয়ে যায়, তবে বিদ্যুতের কোনো হদিস নেই। শহর একদম অচল, দোকানপাট বন্ধ। বিদ্যুৎ অফিসে খোঁজ নিয়ে সবাই জানতে পারে বিদ্যুৎ উৎপাদনে গুরুতর সমস্যা হয়েছে। যদিও গবেষকরা চেষ্টা করছেন সমাধান করতে, কিন্তু সেটা কবে হবে কেউ জানে না। তাই সবার মনে একটাই প্রশ্ন, এভাবে শহরে আর কতদিন থাকা যাবে? সবাই মিলে ডিসিশন নেয় গ্রামের বাড়িতে যাবে। এর মধ্যে অ্যাপার্টমেন্টের এক বৃদ্ধা মারা যান। গরম আর টয়লেট ব্যবহারে কষ্ট সহ্য করতে না পেরে তিনি মারা গেছেন। এসব দেখে ইউসের পরিবারও সিদ্ধান্ত নেয় তারা গ্রামে যাবে। ইউসের বাবা গ্রামের বাড়িতে থাকেন। প্রায় 7 বছর পর পরিবার সহ গ্রামে ফেরার ডিসিশন নেয় তারা। খুব ভোরে সবাই সাইকেল নিয়ে রওনা হয়। পথে তাদের পানি কেনার প্রয়োজন হয়, কিন্তু দেখে সবকিছুর দাম কয়েক গুণ বেড়ে গেছে। 1 বোতল পানির দাম 300 টাকা। তারা একটা দোকানে গিয়ে কিছু পানি আর খাবার কেনে, খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আবারও রওনা হয়। এরপর তাদের পৌঁছাতে হবে এক এয়ারপোর্টে, কিন্তু সেখানে গিয়ে দেখে গেট বন্ধ, প্রচুর ভিড়। তখন তারা জানতে পারে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীরা ক্ষুব্ধ, কারণ আগেই কাউকে কিছু বলা হয়নি। গার্ডরা জানায় বিদ্যুৎ না থাকায় এবং জ্বালানি সাশ্রয়ের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা বুঝে তারা সেখান থেকে একটা হোটেলে যায় রাত কাটাতে, কিন্তু হোটেলেও অতিরিক্ত ভাড়া। উপায় না দেখে বেশি দাম দিয়ে হোটেল বুক করে। সবার মধ্যে আলোচনা হয় তারা কি শহরেই থাকবে নাকি গ্রামে যাবে, কিন্তু শহরে থাকা দিনে দিনে দুর্বিষহ হয়ে উঠছে। খাবারের দাম আকাশ ছোঁয়া, রসদ সীমিত। সবকিছুর বিবেচনায় তারা সিদ্ধান্ত নেয় তারা সাইকেলেই গ্রামে যাবে, যদিও এতে বেশ কয়েকদিন সময় লাগবে। পরদিন সকালে ইউই আর কেঞ্জি একটা দোকান থেকে 2টো ম্যাপ কিনে আনে। ওদিকে বাবা মা একটা দোকান থেকে দামি অ্যালকোহলের বোতলে চাল কিনে নেয়। এরপর শুরু হয় তাদের যাত্রা। প্রথম দিকে ম্যাপ বুঝতে একটু কষ্ট হয়, তবে পরে ঠিকঠাক রাস্তায় উঠতে পারে। এক জায়গায় তারা কিছু সময় বিশ্রাম নেয়, সেখানেই রাত কাটাবে। হঠাৎ সেখানে তাদের কাছে পানি কিনতে আসে এক পরিবার। অনেক টাকা অফার করেও তারা পানি দেয় না, কারণ এখন পানির মূল্য টাকার চেয়েও অনেক বেশি। রাতে সবাই ঘুমাতে গেলে প্রচণ্ড ঠান্ডা পড়ে, আর তখনই তারা দেখে কিছু পানির বোতল চুরি হয়েছে। কেঞ্জি চোরের পিছু নেয়, পরে দেখে লোকটা পানি চুরি করেছে তার ছোট বাচ্চার জন্য। এটা দেখে কেঞ্জি কিছু না বলেই ফিরে আসে। পরদিন তারা আবারও যাত্রা শুরু করে। এক পর্যায়ে তারা একটা টানেলের সামনে পৌঁছায়। টানেলের ভেতর পুরোপুরি অন্ধকার, তাই চলতে পারছে না। পরে কাছের কিছু বয়স্ক মহিলার সাহায্যে তারা সেই টানেল পার হয়। এভাবে দিন গড়াতে গড়াতে পার হয়ে যায় টানা 16টি দিন। এবার তারা একটা নদীর ধারে এসে কিছুক্ষণ বিশ্রাম নেয়।
যদিও তাদের কাছে তখন অল্প কিছু খাবার ছিল, কিন্তু পানি শেষ। পিপাসায় সবাই কষ্ট পাচ্ছে, আর উপায় না দেখে ইউসি বাধ্য হয়েই সে নদীর দুর্গন্ধযুক্ত নোংরা পানি পান করে। তারপর আবারও তারা গ্রামের দিকে যায়। চলতে চলতে হঠাৎ আকাশ ভেঙে নামে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির সাথে ছিল হালকা ঝড়ো বাতাস। তাই তারা পাশের রাস্তায় তাদের সাইকেলগুলো দাঁড় করিয়ে দৌড়ে গিয়ে আশ্রয় নেয় একটা ব্রিজের নিচে। সেদিন অনেকক্ষণ ধরে ভারী বৃষ্টি হয়। বৃষ্টির কারণে সাইকেলগুলোর অনেক ক্ষতি হয়। বৃষ্টি থামার পর দেখা যায় বেশিরভাগ জিনিসই নষ্ট হয়ে গেছে। একটা সাইকেল তো পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে গেছে। কাপড় চোপড়ে কাদা লেগে গেছে, আর খাবারগুলো বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এর মধ্যে দেখা যায় ইউসি অসুস্থ। নদীর সেই দূষিত পানি পান করার কারণে তার পেটে মারাত্মক সমস্যা হয়েছে। তখন ইও এবং তার ভাই কেনজি পাশের একটা সুপার শপে যায় কিছু মেডিসিন, মোমবাতি আর অন্যান্য জিনিস কেনার জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখে খাবার বলতে কিছুই নেই। অনেক খোঁজে শেষমেশ তারা বিড়ালের খাবার নিতে বাধ্য হয়। অন্তত এটুকু খেয়ে যদি ক্ষুধা মেটানো যায়। আর পানির বিকল্প হিসেবে তারা খুঁজে পায় ব্যাটারি বিশুদ্ধকরণ পানি। যদিও সেটা টেকনিক্যালি খাওয়া যায়, কিন্তু স্বাদ এতটাই দুর্গন্ধযুক্ত আর বাজে যে গলা দিয়ে নামানো কঠিন হয়ে পড়ে। এইসব জিনিস নিয়ে তারা বাড়িতে আসে, কিন্তু বিড়ালের খাবার খেতে তাদের ভালো লাগে না। অনেকেই ঠিকভাবে গিলতেই পারে না। অন্যদিকে দেখা যায় একটা সাইকেল একেবারে অকেজো। তখন কেনজি নিজের মোবাইল ফোনের ব্যাক পার্ট কেটে সেই সাইকেলটি নিজেই মেরামত করে। এরপর সব ঝড় ঝন্টা, কষ্ট আর বিপদ মাথায় নিয়েও তারা আবারও যাত্রা শুরু করে। সে ব্যাটারি দিয়ে বিশুদ্ধ করা পানি আর বিড়ালের খাবার খেয়ে তারা আরও 1 সপ্তাহ কোনো মতে পার করে দেয়। আজ তাদের এই টিকে থাকার লড়াইয়ের 22তম দিন। পথে চলতে চলতে তাদের এক পরিবারের সঙ্গে দেখা হয়। অবাক করা বিষয় হলো, এই পরিবারের সদস্যরা আয়ুর্বেদিক চিকিৎসা আর প্রাকৃতিক খাদ্য সম্পর্কে বেশ ভালো জানে। পরিবারের একজন সদস্য জানায় কাছেই জঙ্গলে কিছু নির্দিষ্ট গাছ রয়েছে যেগুলোর পাতা সিদ্ধ করে খাওয়া যায়। এসব পাতায় অনেক পুষ্টিগুণ আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে। এই পরিবারের কাছে কেনজি ও তার সঙ্গীরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখে নেয়, যেমন পানিকে কিভাবে সহজে ছেঁকে খাওয়ার উপযোগী করা যায়, কিভাবে খাদ্য দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং পরিবেশের মধ্যেই কিভাবে নিজেকে টিকিয়ে রাখা যায়। এই শিক্ষাগুলো তাদের অভিযাত্রায় খুব কাজে আসে। এরপর আবারও তাদের যাত্রা শুরু হয়। দিনের পর দিন এভাবেই কেটে যায়। 43তম দিনে তারা পৌঁছে যায় এক বাজার সংলগ্ন এলাকায়, যেখানে গিয়ে তারা দেখে এক ধরনের উন্মুক্ত খাবারের আয়োজন। নদী থেকে ধরা বিভিন্ন ধরনের মাছ রান্না করে বিক্রি করা হচ্ছে। এতদিন পর এমন সুস্বাদু খাবার দেখে তাদের আনন্দ আর ধরে না। কেনজি ও বাকিরা খুশিতে লাইনে দাঁড়ায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে যখন তাদের পালা আসে তখন দোকানের সব মাছ শেষ। ইউসি দোকানদারকে অনেক রিকোয়েস্ট করে, এমনকি পা পর্যন্ত ধরে আরেকটু মাছ রান্না করার জন্য, কিন্তু দোকানদার দুঃখ প্রকাশ করে জানায় আজ যতটুকু মাছ আনা হয়েছিল সব শেষ, তার পক্ষে আর কিছুই করা সম্ভব না। এভাবে কষ্ট করে পার হয়ে যায় 67তম দিন। এই মুহূর্তে তারা একটুখানি ভালো খাবারের জন্য এক প্রকার মরিয়া। হাঁটতে হাঁটতে একটা ক্ষেতের পাশে গিয়ে পৌঁছায়। ক্ষুধার তীব্রতা এতটাই বেড়ে যায় যে তারা ঠিক করে ফেলে ক্ষেতের আশেপাশে পাওয়া যায় এমন যে কোনো কীটপতঙ্গ খেয়ে হলেও তারা বেঁচে থাকবে। ঠিক এমন সময় ইউসি হঠাৎ দেখতে পায় একটা বন্য শূকর ক্ষেতের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। তখন তারা সবাই মিলে প্ল্যান করে সেটাকে ধরবে। অনেক কাঠখড় পোড়ানোর পর ইউসি সেই শূকরটিকে মেরে ফেলার সুযোগ পায়, কিন্তু সমস্যা হচ্ছে শূকরটি মরার পর তারা সেটার মাংস বের করতে পারছে না। ঠিক তখনই এক বৃদ্ধ লোক সেখানে আসে। তিনি একজন স্থানীয় কৃষক, যার বাড়ি ওই ক্ষেতের পাশেই। তিনি তাদের সাহায্য করার প্রস্তাব দেন, তবে শর্ত থাকে শূকর কাটার বিনিময়ে তাকে কিছু মাংস দিতে হবে। বৃদ্ধ লোকটি আন্তরিকভাবে ইউসিদের সহায়তা করে। ইউসিরা তার বাসার সামনে একটি পানির কল দেখতে পেয়ে সোজা সেদিকে যায়। অনেকদিন পর তারা এত ঠান্ডা ও নির্মল পানি পেয়ে যেন প্রাণ ফিরে পায়। প্রায় 2 মাস পর তারা এমন স্বাদযুক্ত মিষ্টি পানি খাচ্ছে, তাদের চোখে মুখে প্রশান্তির ছাপ। এরপর বৃদ্ধ লোকটি তাদের জন্য খাবারের আয়োজন করে। এতদিন পর পুষ্টিকর ও তাজা খাবার খেতে পেরে তারা অভিভূত হয়। ইউ তো খেতে খেতে আবেগে কান্নায় ভেঙে পড়ে। সবাই তৃপ্তির সঙ্গে সেই খাবারগুলো খায়। তবে চ্যালেঞ্জ এখানেই শেষ না। বাড়িতে ফ্রিজ না থাকায় মাংস সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তা শুরু হয়। তখন তারা মাংসগুলোতে লবণ মেখে শুকিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে। এরপর সেই বাড়িতেই তারা আরও 1 সপ্তাহ থাকে, একটু স্বস্তি আর নিরাপত্তার আশায়। কিছুদিন পর বিদায় নেওয়ার সময় বৃদ্ধ লোকটি তাদের হাতে অনেক খাবার তুলে দেন, যেন পথে কষ্ট না হয়। সে খাবার নিয়েই ইউসিরা আবারও যাত্রা শুরু করে। ধীরে ধীরে তারা তাদের গ্রামের কাছাকাছি যায়। 3 দিন পর সাইকেল চালিয়ে তারা একটি বিলের কাছে আসে, যেটার উপরে কোনো সেতু নেই, আর এই বিল পার না হলে গ্রামে যাওয়া সম্ভব না। সে ম্যাপ ধরে তারা এত দূর এসেছে সেটা অনেক পুরনো, আর সেখানে এই বিলের কোনো অস্তিত্বই ছিল না। তবুও তারা হাল ছাড়ে না। সবাই মিলে ডিসিশন নেয় ভেলা বানানোর। কাঠ, দড়ি আর আশেপাশের উপযোগী জিনিসপত্র দিয়ে তারা ভেলা বানায়। এরপর সাহস করে সেই ভেলায় চেপে বিল পেরোনোর চেষ্টা করে এবং সফল হয়।
কিন্তু বিল পেরোনোর পর তারা বুঝতে পারে সাইকেলগুলো এখনও অপর পারে রয়েছে। তাই ইউসি তার ছেলেকে সঙ্গে নিয়ে আবারও বিলের উল্টো দিকে ফিরে যায় সেগুলো আনতে। ঠিক তখনই শুরু হয় প্রবল বৃষ্টি। ভারী বৃষ্টিতে ভেলাটি দুর্বল হয়ে যায়, এক পর্যায়ে সেটা ভেঙে যায়। এই দুর্ঘটনায় ইউসি পানিতে পড়ে যায়। যদিও সে সাঁতার জানে, তারপরও তাকে কোথাও পাওয়া যায় না। বৃষ্টি থেমে গেলে সবাই খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু ইউসিকে আর পায় না। অনেক খোঁজার পর কেবল তার মাথার একটা চুলা পাওয়া যায় পানির ধারে। সবাই তখন ধরে নেয় ইউসি আর বেঁচে নেই, সে হয়তো ডুবে গেছে। এই ঘটনায় সবাই গভীর শোক আর কষ্টে থাকে। তাদের কল্পনাতেও এমন কিছু ছিল না। তবুও তারা চোখের জল মুছে আবারও সামনের দিকে চলতে শুরু করে। সময়ের পর সময় যায়, এভাবেই কেটে যায় 94টি দিন। তারা একটা রেল লাইন ধরে হাঁটে। হঠাৎ করেই কিছু কুকুর তাদের পিছু নেয়। আসলে তাদের ব্যাগে খাবারের গন্ধ পেয়ে কুকুরগুলো অ্যাটাক করতে আসে। কুকুরগুলোকে তাড়াতে গিয়ে কেঞ্জির মা নিচে পড়ে যান এবং তার পা ভেঙে যায়। ছেলেমেয়েরা এসে মাকে ধরে কোনোভাবে সামনে নিতে থাকে। তখন একটা ট্রেন আসে, একটা পুরনো কয়লা চালিত ট্রেন, যেগুলো আগে জাপানে চলতো। তারা অবাক হয়ে ট্রেনটায় উঠে। ট্রেনের ভেতরে কিছু ডক্টর ছিল যারা কেঞ্জির মাকে প্রাথমিক চিকিৎসা দেয় আর সবার খাবারের ব্যবস্থা করে। এদিকে ইউসিকে দেখা যায় একটা বিলের ধারে পড়ে আছে। পানির গভীরতা কম থাকায় সে এখনও বেঁচে আছে। পরে সে উঠে হাঁটতে শুরু করে এবং একটা মাঠের ধারে বসে পড়ে। ঠিক তখনই দূর থেকে সেই কয়লা চালিত ট্রেনটা দেখতে পায় সে। ইউসি তার কাছে থাকা মশালটা জ্বালিয়ে ধরে। কেঞ্জির মা দূর থেকে সেটা দেখতে পেয়ে ট্রেন থামতে বলে। ইউসি ও কেঞ্জি ট্রেন থেকে নেমে গিয়ে তার বাবাকে নিয়ে আসে। এভাবেই পুরো পরিবার আবারও এক হয়। অবশেষে 108 দিন পর তারা গ্রামের বাড়িতে পৌঁছে যায়। কেঞ্জির দাদুকে দেখা যায় নদীর ধারে মাছ ধরছেন। সবাই একে অপরকে পেয়ে ভীষণ খুশি। এরপর কেটে যায় 2.5 বছর। তারা সবাই এখন গ্রামেই থাকে। এখানকার জীবনধারায় তারা নিজেদের মানিয়ে নিয়েছে। ইউসির পরিবার এখন নিজেরাই নিজেদের সব কিছু করে। পুরুষেরা মাছ ধরে, জমিতে কাজ করে, আর নারীরা ঘরের কাজ করে। সবার জীবন এখন অনেক সহজ ও সুন্দর। একদিন খুব ভোরে ইউসির ঘুম ভেঙে যায়। মনে হয় সে মাইকের শব্দ শুনছে। সবাই বাইরে গিয়ে দেখে চারপাশের মাইকগুলো বাজছে আর দূরের দিকে লাইটগুলো আস্তে আস্তে জ্বলছে। সবাই বুঝে যায় বিদ্যুৎ আবারও ফিরে এসেছে। হ্যাঁ, প্রায় 3 বছর পর টোকিও শহর আবারও আলোয় ভরে ওঠে। শহর আবার ব্যস্ত হয়ে পড়ে। পরে জানা যায় ওই বিদ্যুৎ বিপর্যয়ের কারণ ছিল একটি সোলার ফ্লেয়ার বা সৌর জলোচ্ছ্বাস, যা সূর্যের অতিরিক্ত তাপ ও রেডিয়েশন পৃথিবীর বিদ্যুৎ ব্যবস্থায় বিশাল ধাক্কা দেয়। ইউসির পরিবার এখন আবারও শহরে ফিরে এসেছে ঠিকই, তবে তারা আগের মতো প্রযুক্তি নির্ভর নয়। তারা বুঝে গেছে প্রযুক্তি জীবনকে সহজ করে, কিন্তু সেটাই জীবনের সব না। এখন তারা পরিবারকে সময় দেয়, একে অপরকে ভালোবাসে এবং জীবনকে প্রকৃত অর্থে